টকবকে গরম পানি পড়ায় আমার পায়ের পাতা এবং আঙুলের চামড়া ঝলসে গেছে। ফোসকা পড়েছে অল্প, ক্ষত খুব গভীর না। সাহেবের বুদ্ধিমত্তার জন্য মারাত্মক ক্ষতি হয়নি, তবে কেমন লাল লাল মাংস দেখা যাচ্ছে আঙুলের কাছে। বিভৎস সেই দৃশ্য, ব্যথায় জ্বলনে আমার আত্মা কেঁপে যাচ্ছে। আমার পুড়ে যাওয়া অংশটি খুব বেশি না, পায়ের আঙুলে পাতার মধ্যখানি পর্যন্ত, অথচ তাতে কি অসহনীয় ব্যথা। আর যারা কিনা দুর্ঘটনায় পুড়ে বার্ন ইউনিটে ভর্তি হয়, না জানি তাদের কতটা কষ্ট হয়। মনে মনে দোয়া করলাম, আল্লাহ এমন নিষ্ঠুর মৃত্যু দিও না। আমার ড্রেসিং শেষে সাহেব আমার হাতটা ছাড়লেন। তার মুখে আমার জন্য বিন্দুমাত্র সহানুভূতির ছাপ আমি দেখলাম না। তিনি গম্ভীর স্বরে আমাকে বললেন, ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছি। সাহেব বেরিয়ে যাবার জন্য পা বাড়ালেন। একটিবার তিনি আমাকে শুধালেন না কেমন আছি। আমি ব্যথা পাচ্ছি নাকি আমার কষ্ট হচ্ছে তা নিয়ে যেন তার মাথা ব্যথা নেই। একটিবারও কাঁধে হাত রেখে বললেন না, ভয় পেও না, ক্ষত গভীর না, ঠিক হয়ে যাবে। আমি তীব্র আকুলতার সাথে অপেক্ষা করছিলাম যেন, কিন্তু অপেক্ষার পরিণতি কখনই ভালো হয় না। আমার সাহেব তার গাম্ভীর্য অটুট রাখলেন। কপালে তীব্র ভাঁজ আর অক্ষত রইল। বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন পেছন ঘুরে ইমার্জেন্সির নার্সের উদ্দেশ্যে কড়া স্বরে বললেন, খেয়াল রাখেন, ব্যথা পাচ্ছে তো, পারলে ব্যথা উপশমের কিছু দিন। আমি তার দিকে বিস্ময় নিয়ে চেয়ে রইলাম। ওই মুহূর্তে আমার ব্যথাটা যেন অনেকটা কমে গেল। রাগী কঠিন শক্ত মুখটার পেছনে মানুষটার বোধ করি আমার জন্য সামান্য মায়া আছে। দ্বিমুখী মানুষটা বুঝি আমার কথা ভাবে। হাসপাতালে সে রাতটা আমরা ভর্তি ছিলাম, পোড়াস্থান ঠিক কতটা গভীর সেটা বোঝার জন্য। বাসায় নেওয়া সম্ভব কিনা সেটা ডাক্তার বুঝিয়েছিলেন না। সাহেব বাড়িতে জানিয়ে দিলেন আমরা হাসপাতালে আছি। আমাকে ব্যথার ওষুধ দেওয়া হলো, ফলে জ্বলনটা কিছুটা হলেও কমলো। ভর্তি হবার কিছুক্ষণ পর আমার জন্য খাবার এলো। হাসপাতালে বিষাদ খাবার আমার গলা দিয়ে নামছিল না। আপনারা ভাববেন না সে আমাকে পত্নীপ্রেমী স্বামীর মতো নিজ হাতে খাইয়ে দিয়েছেন, একেবারেই না। নার্স যখন খাবার দিলেন, তিনি তখন আমার দিকে তাকিয়ে ভারী গলায় বললেন, হাত তো পড়েনি, নিজের হাতে খাওয়া কি যাবে? একে বিয়ের পর দিন পা পুড়ি হাসপাতালে ভর্তি, এখন যদি নিজের হাতে না খাওয়া বায়না ধরি তাহলে সাহেবের কুপিত নজরের সম্মুখীন হব বলে মাথা দুই পাশে নাড়িয়ে বললাম, না। কিন্তু কিন্তু কি? তিনি এমনভাবে শুধালেন যেন এখনই ধপকে উঠবেন। এই হাসপাতাল, এই বাজে খাবার যে আমার মুখে রুচবে না আমি বলতে পারলাম না। কথা হারিয়ে গেল ভয়ে। আমি মাথা তুলিয়ে বললাম, কিছু না। আমার থেকে কিছু না শুনতে পেরে সাহেবের কপালে যেন তীব্র ভাঁজ পড়ল। ভীষণ বিরক্তি প্রকাশ পেল। চসূচক শব্দ করে গজগজিয়ে বলল, যত সব। বলে তিনি বেরিয়ে পড়লেন। হাসপাতালের ছোট্ট রুমটাতে আমি একাই বসে থাকলাম। আমার মন থিতিয়ে গেল। তিক্ত একটা জ্বালা আমার হৃদয়ের মধ্যেখানে খামচে দিচ্ছিল। এই জ্বালাটা পায়ের পোড়ার জ্বালার থেকে 1.5 গুণ বেশি। ওই জ্বালাতেই আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল যেন। আমার খেতে ইচ্ছে হলো না। 2 চামচ ভাত খেয়ে রেখে দিলাম। মায়ের কথা খুব মনে পড়ছে। মা থাকলে নিজের হাতে খাইয়ে দিত। কেন আমার খচ্চরের সাথে বিয়েটা হলো? একটু নরম ভালো মানুষ কি পাওয়া গেল না? এই বুড়ো লোক তো কখনই আমার খোপার ফুল হবে না, কালটা হয়েই থাকবে আজীবন। আমার চিন্তার মেঘেদের বিচরণের মধ্যে শব্দ করে দরজা খুলল। আমি চমকে তাকাতে দেখলাম সাহেব ফিরে এসেছেন, হাতে একটা পুটলি। তিনি প্রথমে হাত ধুলেন, তারপর মেঝেতে বসে পুটলি খুললেন। ভাত, মুরগি ভুনা আর ডাল দেখা যাচ্ছে। হাসপাতালের ওই মরা পাবদা আর নুন মরিচহীন খাবারের থেকে অনেক বেশি লোভনীয় লাগলো। আমার মতো লোল পড়া দৃষ্টি কি আজ করল সাহেব? তিনি আমার হাসপাতালের প্লেটের খাবারগুলো আয়াকে দিয়ে বললেন, আপনি মাছ খেয়ে নিয়েন, খাওয়া হয়নি কিছু। তারপর একটা প্লাস্টিকের প্লেটে আমার জন্য খাবার বেড়ে মেঘমন্ত্র স্বরে বললেন, কৃপা করে খেলে ভালো হয়। আবার কৃপা? এই লোক এত কৃপা চায় কেন? কৃপা চাওয়ার লোকের কি দেমাগ? আমার বলতে ইচ্ছা হলো, পারবো না কৃপা করতে, হে দিয়ে মরুন যান। কিন্তু তিনি যেভাবে তাকালেন, উফ, মনে হয় সিংহ তীক্ষ্ণ দৃষ্টিতে তার শিকারের দিকে তাকিয়ে আছে, এখনই ঝাঁপিয়ে কামড়ে দিয়ে প্রাণ নিয়ে ফেলবে। উফ, ভয়ঙ্কর সে দৃষ্টি। আমার হাত পা ঠান্ডা হয়ে যায় ওনার চোখের দিকে তাকালে। তাই আমার সব কথাগুলো মনে ঘুরপাক খেলো, বলা হলো না কিছু। আমি গোগ্রাসে খেলাম। খাবারটা অমৃতের মতো লাগলো যেন আমার কাছে। লজ্জা ভুলে আর একটু ভাতও চাইলাম সাহেবের কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন, গভীর শান্ত দৃষ্টি। তবে তাচ্ছিল্য ভাবটা ছিল কিনা খাওয়ায় তাতে খেয়াল করতে পারলাম না। আমি ভাত চাইলে তিনি নিজের প্লেটের কিছু ভাত আর তরকারিটুকু দিয়ে দিলেন। আমি ইতস্তত বোধ করে তার দিকে তাকাতেই
তার দৃষ্টি মিলিয়ে গেলেন, যেন কিছু বলতেই ঠাটিয়ে চর বসাবেন। উনি খেলেন খুব সামান্য, খাওয়ার পর আবার তৃতীয় পুরুষে শুধালেন, খাওয়া শেষ? আমার খাওয়া শেষ হলো। বেশি খেয়ে ফেলেছিলাম বোধ হয়, নিঃশ্বাস আটকে যাচ্ছিল। এটো হাতটা উঁচিয়ে বললাম, হাত ধুবো? আমার পায়ে ব্যান্ডেজ, হাঁটা সম্ভব না, বাথরুমে যাওয়া সম্ভব না। আমার পোড়া সারতে 15 থেকে 21 দিন লাগতে পারে বলে ডাক্তারের ধারণা। তিনি ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পানি এনে দিলেন। আমি হাত মুখ ধুলাম। এরপর নার্সকে ডেকে দিলেন। তিনি পা পরীক্ষা করে ঔষধ দিলেন। আমাকে শুইয়ে দেওয়া হলো, কিন্তু আমার কেবিনটা খুব ছোট, একটা ছোট সোফাই আছে। তিনি কোথায় শোবেন আমার খুব চিন্তা হলো। আমি মিনমিন করে বললাম, আপনি ঘুমাবেন কি করে? মাটিতে বিছানোর চাদরও তো নেই। তিনি কপালের তীব্র ভাঁজ ফেলে আমার দিকে কিছু সময় চেয়ে রইলেন, কেমন তাচ্ছিল্য ভাব। অবহেলিত সেই দৃষ্টি আমার ভালো লাগে না। আমি তার মুখ থেকে চোখ নামাতে তিনি ভারিক্কে সুরে বললেন, আমার চিন্তা করা লাগবে না, নিজেকে সামলাতে পারে না, আসছে আমার চিন্তা করতে, যত সব। কৃপা করে ঘুমালে ভালো হয়, যন্ত্রণা। তার এমন অবজ্ঞা ভরা কাঠখোট্টা কথায় আমার ভেতরটা দমড়ে মুচড়ে গেল। আমি আর একটা কথা বললাম না, ইচ্ছে হলো না। আর কখনো যদি আমি ওনার জন্য চিন্তা করি, আমার নাম কারণ না, আমার নাম যদি বান্দরী রেখে দেব। আপনারা অবশ্য আমাকে বান্দরী ডাকতেই পারেন, কারণ এই কাঠখোট্টা খচ্চর সাহেবের শত রাগের সম্মুখীন হয়েও তার চিন্তা করাটা আমি কখনো থামাতে পারিনি। আমি বাড়ি এলাম একদিন পর। ডাক্তার বলেছেন 15 দিন বেড রেস্ট নিতে হবে, প্রতিদিন 2 বেলা ড্রেসিং করতে হবে, 7 দিন পর চেক আপ করাতে হবে। মিষ্টি আপুর মুখটা কেমন অন্ধকার হয়েছিল। আমার হাতটা ধরে বললেন, আমারই ভুল, তোমাকে দেওয়া উচিত হয়নি। আমি পানিটা ঢেলে দিলে আজ এমন হতো না। না আপু, আমি একটু অসচেতন, আপনার দোষ নেই। আমার সান্ত্বনাতেও তিনি শান্ত হলেন না। বাড়িতে ফেরার পর শাশুড়ি মা সাহেবকে রয়েস হয়ে বললেন, আমি ভাবতেছি কি, বৌমাকে ওর বাপের বাড়ি পাঠালে কেমন হয়? মিষ্টির তো ক্লাস থাকে, আমার হাড্ডিতে ব্যথা, উপর নিচ করতে ব্যথা লাগে। তুই অফিস গেলে ওর যত্ন কী করে হবে বল? তাই বলছিলাম যে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেই, বেয়াইকে ফোন করি। কি বলিস মুয়ামিন? মায়ের কথা শেষ হতে না হতেই সাহেব চড়া এবং ভীষণ রাগী স্বরে বললেন, ঘরে বউ যত্ন তার বাপের বাড়ি করবে কেন মা? মানুষের কি অভাব আমার বাড়িতে? মিষ্টি 1-2 দিন কলেজ বন্ধ করতে পারবে না? আর আমি অফিস যাব তোমাকে কে বলেছে? বিয়ে যখন দিয়েছ, ঘরের বউয়ের যত্নটাও এই বাড়িই করবে। সাহেবের ধমকে মায়ের মুখটা পাংশুটে হয়ে গেল। আমার এত লজ্জা এবং খারাপ লাগলো, মাথা নত হয়ে গেল। এমন ধমকের কি মানে? মা কি ভুল বলেছে? বাড়ি গেলে কি ভালো হতো? মা আমাকে নিজ হাতে খাইয়ে দিত, ব্যথায় ছটফট করলে আদর করতো, কোলে মাথা রেখে হাত বুলিয়ে দিত। আমার খচ্চর সাহেবের মতো কৃপা কৃপা করতো না। বাসায় আমার পা পোড়ার খবর যেতেই বাবা মা ছুটে এলেন। আমি তাদের একমাত্র মেয়ে। বাবার বয়স এখন প্রায় 58 আর মায়ের বয়স 52। বাবা যখন 40-এর ঘরে, তখন আমি পৃথিবীতে এসেছি। আমার আগে 2বার সন্তান জন্মানোর সময় মা সন্তানহারা হন। এ কারণে আমি নাকি তাদের যক্ষের ধন। স্বাভাবিকভাবে আমার আদরের কখনো কমতে ছিল না। নিজের বাড়িতে আমি রাজকন্যার মতো ছিলাম। যখন আমাকে বাজে ছেলেরা উত্ত্যক্ত করতো, বাবার চিন্তা শেষ ছিল না। তারা ক্ষমতাধর লোকে চামচা, পুলিশের কাছে গেলেও সুবিধা হচ্ছিল না। মায়ের মনে আতঙ্ক ছিল, যদি কোনোদিন কলেজ যাবার পথে আমার মুখে এসিড ছুঁড়ে দেয় কেউ বা তুলে নিয়ে যায়, তাই তিনি আমাকে কলেজ যেতে দিতেন না। আমি বাবা মাকে দোষ দিতে চাই না। তারা আমাকে যে পরিমাণে ভালোবাসে তা পৃথিবীর কেউ আসবে না, অন্তত সাহেব তো না। এটাই আমার ধারণা ছিল। তবে চাপা অভিমান কিশোরীর বুকের মাঝে একটু হলেও কুণ্ডলি পাকিয়েছিল, যে তারা চাইলে একটা ভালো মানুষের সাথে আমাকে বিয়েটা দিতে পারতেন। এত তাড়াহুড়ো করার কী প্রয়োজন ছিল? মা এসে আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আমার পায়ের ব্যান্ডেজ দেখেন আর আঁচলে মুখ চেপে কাঁদেন। সাহেবের দিকে তাকান বটে, কিন্তু বলতে পারেন না। আমার মেয়েকে রান্নাঘরের ধারে যেতে দেবেন না বাপ, কারণ বিয়ে হওয়ার পর মায়েরা মেয়ের জীবনের কথা বলে অশান্তি বাঁধে। এটা তাকে বুঝিয়েছে সবাই। মা চান না আমার জীবনে অশান্তি বাঁধুক। তবু একটু রয়েস হয়ে বললেন, মুয়ামিন বাবা, কারণকে আমরা নিয়ে যাই। সাহেবের মুখ গম্ভীর, জল শক্ত, দৃষ্টি শান্ত শীতল। অভদ্রতা না করে বেশ কঠিন এবং দৃঢ় স্বরে বললেন, না, ঘরের বউ ঘরে থাকবে। আপনাদের কি আমাদের উপর বিশ্বাস নেই? মা বিব্রত হলেন। বাবা তার হাত চেপে তাকে থামিয়ে দিলেন। অতঃপর খুব নরম স্বরে বললেন, আসলে বাপ আমার একমাত্র সন্তান। বাবা মায়ের মতো তো বোঝই। আমার মেয়ে সামান্য জ্বর হলেও আমরা তার পাশে বসে থাকি সারা রাত। তোমার শাশুড়ি মা পারলে এখানে তাকে কিছু খাইয়ে দেয়। কিছু মনে করো না। আমি কিছু মনে করছি না, তবে
আপনার মেয়ের অযত্ন হবে না, নিশ্চিন্তে থাকুন। আমি তো মরে যাইনি এখনো। শেষ কথাটা খুব দৃঢ়ভাবে বলল যেন কিছু একটা ছিল সেই কথায়। বাবা মা যেন আশ্বস্ত হলেন, কিন্তু আমার মন ছোট হয়ে গেল। আমার খুব বাড়ি যেতে ইচ্ছে করছিল, কিন্তু যখনই সাহেবের মুখের দিকে তাকালাম তার হিমদৃষ্টিতে আমার ইচ্ছেগুলো কেমন ছাই হয়ে উড়ে গেল। কেন যেন মনে হলো এখন আমি যদি বায়না ধরি এই লোক হয়তো আমাকে যেতে দেবে, কিন্তু আমি তার মুখ কখনো দেখতে পারবো না, তাই বায়না করতে পারলাম না। মা যাবার সময় খুব ধীরে বললেন, জামাই বাবার অবাধ্য হবি না কেমন, রাগী মানুষের মন নরম থাকে। দাহা মিথ্যে কথা। আমার সাহেবের মন কংক্রিটের মতো শক্ত, নয়তো নিজের থেকে ছোট একটা অসুস্থ মানবীর দিকে কেউ কঠিন হিমশীতল চোখে তাকাতে পারে। আমি মনে মনে তাচ্ছিল্যে ভরে হাসলাম। সাহেব আমাকে ভালোবাসেন, এটা অলীক কল্পনা, সেই অলীক কল্পনা পূরণ হবার নয়। আমার সাহেব 15 দিনের ছুটি নিলেন। এই 15 দিনে তিনি বাড়ি থেকে বের না হবার প্রকল্প নিলেন। তার কাজ আমাকে চোখে চোখে রাখা, এমন না যে সে আমার যত্ন করে উল্টে দিচ্ছেন। খাবারটাও আমার নিজ হাতেই খেতে হচ্ছে, বাহানা করার কোনো উপায় নেই। মিষ্টি আপু কলেজে যাওয়ার আগে রান্নাবান্না করে যান, সেই রান্নাটাই প্লেটে বেড়ে তিনি আমার কাছে নিয়ে আসেন। বিছানার পাশের টেবিলে প্লেট রেখে বলেন, কৃপা করে খেলে ভালো হয়। অসহ্য একটা কথা, কৃপা একটু আমার উপর করলে আমি বাঁচি। ঔষধটাও হাতে দেন না, একটা পিরিচে করে দেন, পানিটাও সেখানে রাখেন। আমি শুধু নিশ্চুপ আর কাণ্ডগুলো দেখে হাসি। কি ভাগ্য। আমার ফুফু বলেছিলেন, তোর বয়স কম, দেখবি বুড়ো বর বেশি সোহাগ করবে। মাথা আর মুন্ডু, সোহাগ তো দূর, একটু মায়া করে তাকায়ও না। আমি একটু একটু করে নিশ্চিত হতে থাকলাম এই বিয়েটা তার মত ছিল না। অবশ্যই এটার কিছু যুক্তি আমার কাছে আছে। তিনি হয়তো একটা গোছানো সংসারী মেয়ে চেয়েছিলেন, যেহেতু তিনি ঘরে কর্তা, তার একজন কর্তৃত্ব চাই। আমি হলাম লবাজবা, গরম পানিও ঢালতে পারি না। বিয়ের পর দিন তার কতগুলো টাকার গচ্ছা গেল, 15 দিন অফিস কামাই গেল। এমন মেয়েকে অপছন্দ করাই কি স্বাভাবিক নয়? কিন্তু তবু আমার ছোট্ট হৃদয় একটুখানি আদর চাইছিল যেন। একটু কোমল চোখে তাকাবে, একটু মিষ্টি করে বলবে, বউ তুমি চিন্তা করো না, তোমার পা ঠিক হয়ে যাবে, আমি আছি। সে ঘুরে বালি। আমার পায়ে ব্যান্ডেজ হওয়ার জন্য সব থেকে ঝামেলা হলো বাথরুম করতে। সাহেবকে বলতে গেলে গলা কাট হয়ে যেত, লজ্জায় শরীর কাঁপতো, গলা থেকে স্বর বেরোতে চাইতো না। প্রথম দিন বলেছিলাম, মিষ্টি আপুকে একটু ডাকবেন। তিনি তখন মনোযোগে ল্যাপটপে কাজ করছিলেন, খুব জরুরি কিছু হয়তো, তাই চোখ না তুলেই বললেন, মিষ্টি আপুকে ডাকুন না। এবার তিনি চোখ তুলে চাইলেন, ভ্রু যুগল একত্রিত করে কপালের তীব্র ভাঁজ ফেলে ঠান্ডা স্বরে বললেন, কেন? আমার গা লাল হয়ে গেল, কেমন যেন হাঁসফাঁস করতে লাগলাম। পা পোড়ার পর থেকে শাশুড়ি শুধু পেটিকোট আর ম্যাক্সি পরতে বলেছেন। কাপড় তুলে বাথরুমে সিটে বসিয়ে দেওয়াটা খুবই লজ্জাজনক একটা ঘটনা। আমি তাকে কি করে বলবো সেটা? আমার কান গরম হয়ে গেল, হাতের ফাঁকে ওনাটা দলামোচা করতে লাগলাম। তিনি আমার মুখের দিকে ধারালো চোখে তাকিয়ে আছেন, যেন আমার উত্তরে প্রতীক্ষায় আছেন। আমি উত্তর দিলে তিনি সেই অনুযায়ী কাজ করবেন। আমার উত্তর না পেয়ে তিনি চশচ শব্দ করে ল্যাপটপ টেবিলে রেখে উঠে দাঁড়ালেন। আমার দিকে এগিয়ে আসতে দেখে আমার হাত ঘামতে লাগলো। তিনি ঠিক আমার সামনে দাঁড়িয়ে তার বিশাল হাত দুটো দিয়ে আমাকে পাঁচ করে তুলে নিল। আমি টাল সামলাতে না পেরে তার গলা পেঁচিয়ে ধরলাম। চোখ বড় বড় করে দ্রুত বেগে নিঃশ্বাস ছাড়ছিলাম, বুক কাঁপছিল আমার। তিনি একবার আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলেন বাথরুমের দিকে, বিড়বিড় করে বললেন, যন্ত্রণা। ওনার কথায় আমার মুখে কালো মেঘ নামলো। যন্ত্রণা যখন পোহাতে কেউ মাথা দিব্যি তো দেয়নি। কে বলেছে এখানে রাখতে? ছাড়বেও না, আবার রাগও দেখাবে। যন্ত্রণা তো আপনি সাহেব, আপনি আস্ত যন্ত্রণা। যন্ত্রণা তো কেবল শুরু ছিল, মূল যন্ত্রণা হলো ঘুমানোর সময়। আমাদের খাট খুব প্রশস্ত নয়, একজনের জন্য একটু বড়, দুজনের জন্য ছোটি বলা যায়। ভালো করে ঘুমাতে হলে জড়াজড়ি করতে হবে। সাহেব ঘুমান উদম গায়ে, সুঠাম শরীরটাকে নিচে ফেলে পিঠ উপরে করে ঘুমান। ফ্যান থেকে ফুল স্পিডে তার গা থেকে ছড়ানো। প্রথম দিন আমি ঘুমাইনি, কোনো মতে কোনায় গা গলিয়েছিলাম, কিন্তু এখন আমার পায়ে ব্যান্ডেজ, সেই পায়ের নিচে থেকে থাকে বালিশ। রাত হলে দেখলাম সাহেব পাঞ্জাবি খুলে ফেললেন, উদম গায়ে ঘুমানোর জন্য টানটান হয়ে শুলেন আমার পাশে। আমি নড়ে সরতে গেলেই তিনি প্রায় ধমকে উঠলেন। কী হয়েছে? আমি কেঁপে উঠলাম, মিনমিনিয়ে বললাম, এখানে শুবেন? হ্যাঁ। শুনি না। কি? বলছি খাট তো একটু ছোট। আমার কথা শুনে তিনি এমনভাবে চাইলেন যেন আমি তার কিডনি চেয়ে বসেছি। কিছু সময় স্থির শীতল দৃষ্টিতে তাকিয়েছিলেন। অস্বস্তিতে আমার বুক ধুকপুক করছিল। তিনি কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়লেন। তার মধ্যে
নিচে শোবার কোনো ভাব দেখলাম না। অগাতা তিনি নিজেকে একটু গুটিয়ে নিলেন। তিনি চোখ বুজে কঠিন গলায় বললেন, এভাবে থাকার অভ্যেস করতে হবে। এখন আমি রাত দুপুরে টেনে টেনে খাট বড় করতে পারবো না। আমি কি তাকে তাই বলেছি? অসহ্য। যা বোঝার না তা না বুঝে খালি উল্টা। ধ্যাত, আমি চোখ বুঝলাম। কিছু বলতে ইচ্ছে হলো না। বলা মানে গর্জে উঠবেন মহারাজ। কি দরকার? চোখ বুঝতেই কেমন ক্লান্তি টলে পড়ল চোখে। ধীরে ধীরে গাঢ় হলো রাত। নীরবতা আনাচে কানাচে ছড়িয়ে পড়তে লাগলো। ঘুম তখনও গাঢ় হয়নি আমার। হঠাৎ সুতাম পেশিবহুল হাতের বাঁধন অনুভূতি হলো শরীরময়। গাঢ় সেই আলিঙ্গন। আমি চমকে উঠলাম। ঘুম পালিয়ে গেল মুহূর্তেই। নড়তেই যাব অমনি ভারী গম্ভীর স্বর কানে এলো, কৃপা করে না নড়লে ভালো হয়। কথাটা শুনতেই আমার আরও জমে গেলাম। মনে হলো এত বাতাস থাকা সত্ত্বেও আমি শ্বাস নিতে পারছি না। কিছু বলতেই যাব তখন অনুভব করলাম আলিঙ্গনটা আরও গাঢ় হয়েছে। তার এবং আমার মধ্যকার দূরত্ব নেই এর কাছাকাছি। ওনার গালের খোঁচা খোঁচা দাড়িগুলো আমার গালে বিচ্ছে। উষ্ণ নিঃশ্বাস ঘাড়ের ওপর পড়ছে। বিয়ের আগের দিন মা আমাকে ইশারায় বলেছিল, বর কাছে টানলে বাধা দিবি না। ফলে সাহেব যদি এই মুহূর্তে আমাকে কাছে চায়, তাকে বাধা দেবার মতো সাহস বা শক্তি আমার নেই। এত ভারী একটা শরীরকে দু হাতে ঠেললেও আমার মতো পাটকাঠির পক্ষে সরানো সম্ভব নয়, কখনোই নয়। আমার বুকে হাতুড়ি পেটার মতো শব্দ হতে লাগলো যেন। পুরুষের সান্নিধ্যে এমন যন্ত্রণাদায়ক হবে জানা ছিল না। নিজেকে সামলানোর আগেই অনুভূত হলো গলার কাছটা সাহেব মুখ ডুবিয়েছে। তার দাড়ি খোঁচা আমার চামড়া বিদ্ধ হচ্ছে। সেই সাথে বেসামাল চুমুক। উষ্ণ ঠোঁটের লাগাম ছাড়া স্পর্শে আমার গলা ঘা জ্বলছিল। নিঃশ্বাস তীব্র হয়ে উঠল। মনে হলো উপকূলীয় অঞ্চলের তীব্র কালবৈশাখী ঝড়ে দুমড়ে মুচড়ে যাওয়া সেই নগণ্য ঝাউগাছটি আমি। সাহেব আরও বেপরোয়া হয়ে উঠতে আমি অস্পষ্ট স্বরে গুঙিয়ে উঠলাম, আমার পা। আমার কথাটা শোনার সাথে সাথে সাহেব গলা থেকে মুখ তুললেন। গাঢ় নয়নে আমার পায়ের দিকে তাকিয়ে শুধালেন, পায়ে কী হয়েছে? গম্ভীর স্বরে সামান্য উদ্বেগ ছিল কি? ঘর তখন অন্ধকার, শুধু নীল একটা ড্রিম লাইট জ্বলছিল। সেই আলোতে তার কঠিন মুখখানা আমি আবছা দেখলাম, কপালের তীব্র ভাঁজ। চোখে জোড়া পর্যবেক্ষণে ব্যস্ত আমার পা। তিনি এবার আমার চোখে চোখ রেখে শুধালেন, কী হয়েছে পায়ে? কিছু হয়নি। তাহলে? তার মুখে তীব্র বিস্ময়। তিনি উত্তরের অপেক্ষা রয়েছেন যেন। আমি শুকনো ঢোক গেলে বললাম, পায়ে তো ব্যান্ডেজ আমার। পায়ের এখানে কি ফাংশন? পাল্টা প্রশ্নের উত্তর কি দেওয়া যায় বুঝে উঠতে পারলাম না। ফুটো বেলুনের মতো চুপসে গেলাম। কিছু সময় আমার দিকে শীতল সুচালো দৃষ্টিতে তাকিয়ে কারো স্বরে বললেন, পা পায়ে জায়গাতে আছে। পা নিয়ে নাকি আমি মঙ্গল গ্রহে যাচ্ছি, নাকি 400 মিটারের দৌড় দিয়েছি। আবার পা দিয়ে কিতকিত খেলাও হবে না। এখন অন্য কোনো সমস্যা থাকলে কৃপা করে বললে ভালো হয়। তার সরাসরি প্রশ্নে আমি লজ্জায় মিয়ে গেলাম। চোখ নত হলো। শব্দ খুঁজে পেলাম না বলার মতো। কি বলবো? আমাকে একটু সময় দিন। পাটা সেরে যাক। নাকি আমার আপনাকে খুব ভয় করে? আপনি কাছে আসলে মনে হয় খেয়ে ফেলবেন। কি বলবো? তিনি আমার ওপর উবু হয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পলক পড়ছে না তার, যেন আমার অন্তরাত্মাও খুঁটিয়ে দেখছেন তিনি। সেই দৃষ্টি আজ করতে পেরে আরও গুটিয়ে গেলাম। এবার তিনি প্রচণ্ড বিরক্তি প্রকাশ করলেন। তিক্ত স্বরে বললেন, আমার সময় নষ্ট করা একেবারে অপছন্দ। কথাটা শুনে কিছু বলতে যাব তার আগেই পুরো ঠোঁটের স্পর্শে আমার ঠোঁট বন্ধ হয়ে গেল। আর কিছু বলা হলো না। তার একটি হাত চলে আমার চুলের পেছনে। তার উন্মাদ চুমুতে চোখ বুজে ফেললাম। সাহেবের কথাগুলো যতটা তিক্ত, তার স্পর্শ ততটাই কোমল আদরে। আমার চোখ ঝাপসা হয়ে গেল। অনেক আটকানোর চেষ্টা করলেও সেই অবাধ্য অশ্রুগুলো গড়ালোই। সেই সাথে নাক বন্ধ হয়ে গেল। ফলে নাক টানতে সাহেব সতর্ক হলেন যেন। আমার বুকের খাস থেকে মুখ তুলে তাকালেন গভীর দৃষ্টিতে। কয়েক পলক দেখে বিরক্তি নিয়ে ধ্যাত বলে সরে গেলেন। আমার মনে হলো বিশাল একটা ভুল করে ফেলেছি বোধ হয়। সাহেব শঠান হয়ে তার বালিশে শুয়ে পড়লেন। চোখের উপর হাত দিয়ে চোখ ঢেকে দিলেন। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। নীলাবছা আলোতে তার মুখখানা বিরস লাগলো। কাটা কাটা চোয়ালটা দেখা যাচ্ছে। আমার উচিত ছিল তার সাথে আমার মনের সংশয়গুলো ব্যক্ত করা, কিন্তু মনের গভীরতম কথা তাকেই বলা যায় যার প্রতি বিশ্বাস জন্মে। সাহেবের প্রতি তখন আমার বিশ্বাস জন্মায়নি। থিতিয়ে গেলাম অনিশ্চয়তা সংকোচে। কিছু সময় বাদে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। সাহেব তার বাঁ হাতে আমাকে হ্যাঁচকা টানে নিজের প্রশস্ত বুকে কাছে নিয়ে এলেন। এক হাতে আমাকে জড়িয়ে ধরলেন। গাঢ় স্বরে বললেন, শান্তি হয়েছে? এখন কৃপা করে আমাকে এমন হাপুস নয়নে না দেখলে ভালো হয়। আমি কোনো চিড়িয়াখানা জন্তু না। এই প্রথম যেন তার কণ্ঠে কোনো উত্তাপ ছিল না, বরং যথেষ্ট নরম শোনালো ভারী গলাটা। আমার সংশয়ের খরা জমিতে আশ্বাসের এক পশলা বৃষ্টি নেমে এলো। জলরূপে ভেসে গেল ভয়গুলো। আমি দুহাতে আমার সাহেবকে জড়িয়ে ধরলাম। সেই প্রথম আমি নিজ থেকে তাকে ছুঁয়েছি। তার পেশিবহুল হাতটা ছিল আমাকে ঘিরে।
আমি তার প্রশস্ত বুকে মুখ গুজে ঘুমিয়েছিলাম। সেই গোলাপ হোক বা কাঁচা, তার অবস্থান আমার খোঁপাতেই। গোলাপ হলে তা বরং আমি কোনো বইয়ের পাতায় ষড়যন্ত্রে রেখে দেব, আর কাঁচা হলে তাতে আঘাত পাবো। এতটুকুই তো। ভাগ্য যখন আমাদের জোর বেঁধেছে তা অস্বীকার করলে ক্ষতি কী? সাহেব বাসা থাকা মানে ঘরে অব্যক্ত আতঙ্ক বিদ্যমান। সাহেব হলেন আমাদের বাসার কিং জং উম। আমরা নর্থ কোরিয়ার নিরীহ জনগণ। তার অনুমতি ছাড়া হাসাও যেন অপরাধ। তার এই মার্শাল লতে সবাই অতিষ্ঠ। মায়ের ডায়াবেটিস আছে, কিন্তু তিনি তার ঔষধ বা খাবারের ব্যাপারে তিনি অসচেতন। মন চাইলে 2 চামচ চিনি দিয়ে চা খেলেন। এই বিষয়টা জানতেন না সাহেব। একদিন ধরা পড়ল। ও বাবা, কী দক্ষ যজ্ঞ! মায়ের দিকে তিনি কড়া নয়নে তাকাতেই মা ছোটো বাচ্চাদের মতো বললেন, আর খাবো না, আজ একটু মন চাইছিল। শুধু আজ? মা উত্তর দিতে পারলেন না। সবাই আমরা ততস্থ। সাহেব মায়ের ওষুধের ডিব্বা বের করলেন। পাতার ওষুধ গুনে একটা ওষুধের পাতা ভরা পেলেন। সেটাই তখন নাকি 4টা ওষুধ থাকার কথা, আজ 10টাই। মানে মা খাননি। তিনি হুঙ্কার দিলেন মিষ্টি আপুর উদ্দেশ্যে। মিষ্টি আপু আমতা আমতা করে বললেন, আমি তো পাতা বের করে দিই, মা না খেলে কী করব? খুলে হাতে দিলে হাত ক্ষয়ে যায়। মিষ্টি আপু জুবুথুবু হয়ে গেলেন। কিছু বললেই খ্যাপাটে সাহেব খেপে যাবেন। সাহেব কপালের চামড়া টেনে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগী স্বরে বললেন, শোনো মা, ওষুধ না খেয়ে আমার পয়সা বাঁচানোর কৃপার কোনো প্রয়োজন নেই। বরং কৃপা করে অসুস্থ না হয়ে আমাকে একটু স্বস্তি দিলে ভালো হয়। সাহেব সেদিন ফরমান জারি করলেন, ঘরে এখন থেকে মিষ্টি বন্ধ, চিনি বন্ধ। সবাই কেন যেন অসহায়ের মতো আমার দিকে চাইল, যেন এই শাস্তির জন্য আমিও দায়ী। অবশ্য আমার জন্য খচ্চর সাহেব ঘরে থাকছে। পাটা যে কবে সারবে, আর সাহেব সকাল সকাল বেরিয়ে পড়বে। ধ্যাৎ যন্ত্রণা! মনে মনে কথাটা বলতেই আমি হেসে উঠলাম। সাহেবের মুদ্রাদোষ আমাকেও ধরেছে। আমার হাসির শব্দ কি তার কানে গেল নাকি? তিনি কঠিন নয়নে আমার দিকে তাকালেন। আমার হাসির সাথে সাথে উবে গেল। চোখ সরিয়ে নিলাম। উফ সাহেব, আপনি এত যন্ত্রণা কেন? হাসতে পারবো না আমি? 7 দিন পর ডাক্তারের চেকআপে দেখা গেল পায়ে কোনো ইনফেকশন হয়নি। আস্তে আস্তে চামড়া বাড়ছে, সময় লাগবে। ব্যান্ডেজ খোলা হলো, তবে ড্রেসিং করতে জোর দিয়েছেন। অবশ্য এতদিন আমার ড্রেসিংগুলো সাহেব নিজ হাতেই করিয়েছেন। ড্রেসিংয়ের সময় আমি আতঙ্কে কাত হয়ে বসে থাকতাম। সাহেবের প্যাপু শব্দ পছন্দ না। তিনি প্রথম দিন কঠিন স্বরে বলে দিয়েছিলেন, কৃপা করে ফ্যাঁস না করলে ভালো হয়। আমি অত্যন্ত অপছন্দ এই ফ্যাঁসানি। আল্লাহ জবান দিয়েছেন, সমস্যাগুলো সেই জবানে বললে ভালো হয়। কিন্তু কৃপা করতে পারলাম না। ওনার উত্তপ্ত নয়নে তাকালে আমার জবান বন্ধ হয়ে যায়, একটা শব্দ বের হয় না। অবশ্য এই সমস্যা একটু একটু দূর হয়েছিল বটে, কিন্তু বহু সাহস লেগেছিল। এখনও সাহেবের দৃষ্টিতে আমার জবান বন্ধ হয়ে যায়। ভয়ঙ্কর দৃষ্টি তার। ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখলাম একটা ফুচকার দোকান। ফুচকা দেখে আমার জিভে পানি চলে এলো। আমার ছোটোবেলা থেকেই আমার একটা স্বভাব আছে, তা হলো মুখে কিছু না চাওয়া। বাবার সাথে স্কুল যাওয়া বা আসার পথে কখনো কিছু খেতে মন চাইলে আমি বাবার শার্টের হাতাটা একটু টেনে তার দিকে তাকাতাম। বাবা বুঝে যেতেন। আমার বাবা ততটা বিত্তমান নয়। এমন অনেক সময় হতো বাবার পকেটে টাকা থাকতো না। বাবা তখন অসহায় নজরে আমার দিকে তাকিয়ে বললেন, আজ নেই মা। সে কারণে আমার মুখ ফুটে চাওয়ার অভ্যাস হয়নি। মনে হয় মুখ ফুটে চাইলে অপর মানুষটি না দিতে পারার যন্ত্রণা হবে। আমি তার দিকে তাকিয়ে নিজের চাওয়া ব্যক্ত করতাম। স্বভাববশত আমি সাহেবের দিকেও তাকালাম। কেন যেন মনে হলো তিনিও হয়তো আমার মনের কথাটা বাবার মতো বুঝে যাবেন। তার সাথে হাতাটা একটু টান দিতে তিনি বিরক্ত নিয়ে শুধালেন, কি? তপ্ত রোদে মুখখানা তার ঘেমে গেছে, কপালে ঘামের স্তূপ। একটা রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে সে বিরক্ত। ফলে কি আরও ঝামেলা শোনালো। আমার আর চাওয়ার ইচ্ছে হলো না। আমি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। কপালের তীব্র ভাঁজ ফেলে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন তিনি। অতঃপর একদলা থুতু ফেলে বললেন, যত সব। আমি চোখ সরিয়ে নিলাম। আমার ফুচকা খেতে ইচ্ছে করছিল খুব, কিন্তু ওনার প্রকোপের ভয়ে ইচ্ছে মেরে ফেললাম। ফলে এক প্রকার কৃপা করেই ফেললাম। একটু পর একটা রিকশা পাওয়া গেলেও তিনি কোলে তুলে নিলেন আমাকে। রিকশায় বসাতে বসাতে কঠিন স্বরে বললেন, একে পাপড়া, এরপর হাগা ছুটলে বিপদ বাড়বে বই কমবে না। তার কথা শুনে আমার গাল জমে গেল। লজ্জায় আমি চোখ নামিয়ে ফেললাম। তার লাগামহীন কথা শুনে মনে মনে বললাম, আল্লাহ আমাকে তুলে নেন। এই খচ্চর সাহেব আমার মান সম্মানের ফালুদা করে দিচ্ছে। ইচ্ছে করছে প্রাণাপ খেয়ে অজ্ঞান হয়ে যাই।